চলমান ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর কাকরাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই, এতদিনের শঙ্কা সঠিক প্রমাণ করে অবশেষে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল যুদ্ধ এখন কোন দিকে মোড় নেবে, আর ইরান কি প্রতিক্রিয়া দেখাতে পারে? আহ, গত রাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক কর্মসূচির যে স্থল গবেষণাগার যেটা ভূগর্ভস্থ সেটাতে আক্রমণ করেছে বলে জানিয়েছে। এখন পর্যন্ত ওয়ার্ল্ড মিডিয়াতে এটা বিস্তারিত কোনো ফুটেজ বা কিছু আসেনি, সুতরাং আমরা আসলে বিস্তারিত এই মুহূর্তে জানি না যে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে দাবি করছে সেভাবে রয়েছে কিনা। তবে যে জিনিসটা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানে যে এই আক্রমণ, এটি কিন্তু কোল্ড ওয়ার পিরিয়ডে যে ডোমিনিয়ন থিওরি ছিল সেই থিওরিরই একটা বাস্তব প্রয়োগ। অর্থাৎ আপনারা দেখেন যে পুরো পৃথিবীতে আমি যে কথাটা বলি যে আন্তর্জাতিক ভাবে যে সিভিলাইজেশন ক্ল্যাশ চলছে, সেই ক্ল্যাশের অংশ হিসেবে জিওনিস খ্রিস্টিয়ান শক্তি মুসলিম শক্তিকে ক্রাশ করার জন্য ধারাবাহিকভাবে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। বিগত 30-40 বছর যাবত আপনারা এই বিষয়টা লক্ষ্য করেছেন যে তারা লিবিয়া আক্রমণ করেছে। তারা প্রথমে ইরান ইরাক যুদ্ধের সময় দুটো শক্তিকে ব্যবহার করেছে। সর্বশেষ আমরা যেটা দেখেছি যে যখন সিরিয়াকে মানে আসাদ সরকারের পতনে ঘটানো হলো, তখন কিন্তু ধারণা করা হয়েছিল যে এবার টার্গেট হচ্ছে ইরান। এবং ইরান যদি দুর্বল হয়ে যায়, অবশ্যই পরবর্তীতে আপনারা লক্ষ্য করবেন যে পরবর্তী টার্গেট হবে পাকিস্তান। অর্থাৎ ইসরায়েল যে জিনিসটা ঘোষণা দিয়েছে যে কোনো মুসলিম শক্তির হাতে পারমাণবিক শক্তি থাকতে দেওয়া হবে না, এরই অংশ হিসেবে কিন্তু ইরানকে এই অবস্থায় আনা হলো। এখন ইরান কি প্রতিক্রিয়া দেখাতে পারে সেটি হচ্ছে একটা প্রশ্ন, কারণ আপনারা জানেন যে ইরান কিন্তু একটা সমৃদ্ধ সাম্রাজ্যবাদী শক্তি। এক সময় ইরান কিন্তু পুরো বিশ্বকে শাসন করেছে এবং ইরানের ঐতিহ্যের মধ্যে কিন্তু এই চেতনাটা আছে। ইতিমধ্যে ইরানের যে আধ্যাত্মিক নেতা ও সর্বময় ক্ষমতার অধিকারী যিনি আয়াতুল্লাহ খুমেনি, তিনি কিন্তু ইরান কি প্রক্রিয়া ব্যক্ত করতে পারে সেটার কিন্তু পলিটিক্যাল স্ট্রাকচারটা পুনর্বিন্যস্ত করেছে। হুম। তিনি তার নিজের সমস্ত ক্ষমতা হস্তান্তর করেছেন, তার উত্তরসূরি সম্ভাব্য উত্তরসূরি নির্ধারণ করেছেন এবং তাদের বিপ্লবী গার্ডের যে সুরা বলে বা যে কমিটিটা বলে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। এখন ইরান যেটা করবে, তারা তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী একটা লং টার্ম যুদ্ধের জন্য তারা হয়তো ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে এবং জি। তারা যেটা ঘোষণা করেছে যে তারা পারমাণবিক যে সমৃদ্ধকরণ কর্মসূচির যে ইউরেনিয়াম সেটা কিন্তু তারা সরিয়ে ফেলেছে বলে দাবি করেছে। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো স্ট্রাকচারটা ধ্বংস করতে পারবে, কিন্তু তারা যে লক্ষ্যটা স্থাপন করেছে যে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখা, সেটা স্থলযুদ্ধে পরিণত না হওয়া পর্যন্ত বা ইরাক বা ইরাক বা আফগানিস্তানকে যেভাবে দখল করা হয়েছে সেইভাবে পরিপূর্ণ দখল না করা পর্যন্ত হয়তো বা ইরানকে এই কাজ থেকে বিরত করতে সক্ষম হবে না। আমি ইতিমধ্যে যদি আন্তর্জাতিক যে শক্তিগুলো যেমন চীন জি। রাশিয়া, তারা যদি ইরানের সাথে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, খুব সম্ভবত তারা ডাইরেক্টলি ইরানের পক্ষে এখনো দাঁড়ায় না, কিন্তু গ্লোবাল হেজিমনি এবং গ্লোবাল স্ট্রাকচারের কারণে তারা কিন্তু অবশ্যই এখানে এগিয়ে আসবে। তো আমাদের জি, জনাব মামুন, স্টেলথ বোমারু বিমান এবং 15 টনের বাংকার বাস্টার বোমা শুধু যুক্তরাষ্ট্রেরই আছে। সেক্ষেত্রে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে কতটা সফলতা আসবে? হ্যাঁ, আমরা সাইন্টিফিক অ্যানালিসিসে যেটা দেখেছি যে এই যে B2 বিমানের মাধ্যমে স্টেলথ বিমানের মাধ্যমে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেরই এই ভূগর্ভস্থ বাংকার গুলো ধ্বংস করার সক্ষমতা আছে। এটা এখন পর্যন্ত আমাদের কাছে তো ডেটাটা এসে পৌঁছায় নাই। যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা দাবি করেছে যে তারা যে বোমাটা ফেলেছে, এটা 262 ফিট মানে ভূগর্ভস্থ অঞ্চলে এটা প্রবেশ করেছে এবং ধ্বংস করেছে। এবং আমরা যতটুকু জানি এটা 300 ফিট পর্যন্ত ভেতরে প্রবেশ করে যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো ধ্বংস করতে সক্ষম। এখন ইরান তো এই ব্যাপারে আগে থেকে জানে যে এই আক্রমণটা হচ্ছে, যেহেতু এই ঘোষণাটা মার্কিন যুক্তরাষ্ট্র আগে দিয়েছে। সুতরাং তারা তাদের ফ্যাসিলিটি গুলো যদি সরিয়ে নিয়ে থাকে, তাহলে ওই মানে আপনি একটা স্ট্রাকচার ভেঙে তো আপনি কোনো লাভবান হলেন না। একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটে, পরিবেশ বিপর্যয় ঘটে বা এটার ইম্প্যাক্ট হিসেবে অন্য সাইড ইফেক্ট হতে পারে,
কিন্তু ইরানের যে পারমাণবিক কর্মসূচি সেটা থেকে তাকে হয়তো বা বিরত করা যাবে না, যেটা ইরান ইতিমধ্যে নিজেরা ঘোষণা দিয়েছে, এবং এই যুদ্ধটা ছড়িয়ে যাবে এখন। কারণ ইরান এখন ইতিমধ্যেই বলেছে যে এই আক্রমণের মধ্য দিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে এবং জনগণ আছে তাদেরকে তারা এখন টার্গেট করে। আপনারা জানেন ইরানের চারিদিকে অনেকগুলো ঘাঁটি আছে। এখন এটা যদি ইরান করতে শুরু করে, বিশেষ করে স্থলযুদ্ধ যদি শুরু হয়, বা ইরানের যে প্রক্সি গ্রুপগুলো আছে যাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র টেররিস্ট গ্রুপ বলে, এদেরকে যদি এখন অ্যাক্টিভ করা হয়, এবং আন্তর্জাতিক অন্য যারা হেজিমনি কম্পিটিশন আছে তারা যদি এটার সাথে যোগ দেন, আমার মনে হয় যে এটা একটা আহ ইরাককে যেভাবে পরাস্ত করা হয়েছে, লিবিয়াকে যেভাবে পরাস্ত করা হয়েছে, ইরানকে ঠিক সেইভাবে পরাস্ত করা হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এত সহজ হবে। এবং মনে হচ্ছে যে নিউ ইয়র্কের এই হামলার মধ্য দিয়ে এই যুদ্ধটা আরো উস্কে দেওয়া হয়েছে। চলমান সংঘাত নিয়ে বিশ্ব নেতারা বারবার উদ্বেগ জানালেও আমরা দেখছি যে তারা কিন্তু দৃঢ় কোনো অবস্থানে যাচ্ছেন না। এর মূল কারণ কি হতে পারে? দেখুন, মূল কারণটা হলো যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমি যেটা বলি যে প্রত্যেকটা রাষ্ট্রের কিন্তু তার স্টেট ইন্টারেস্টটা নিয়ে আগে এখানে কাজ করে। এখন ইরান এই মুহূর্তে ইরানের সবচেয়ে বড় যে সমস্যা, মিডিল ইস্টের যতগুলো মুসলিম কান্ট্রি আছে তারাও কিন্তু ইরানের এই আধিপত্যটাকে মেনে নেয়নি। এখন মধ্যপ্রাচ্যের যে কান্ট্রি গুলো সেগুলোর সাথে প্রত্যেকটা রাষ্ট্রের কিন্তু একটা ব্যবসায়িক এবং অন্যান্য লিঙ্কেজ আছে। কাজে এই ক্ষেত্রে এই যে বড় শক্তিগুলো এখানে কেন জড়িত হচ্ছে না সেটার সাথে কিন্তু শুধুমাত্র যে মানবীয় বিষয় জড়িত তা কিন্তু না। যেমন ইরানে রাশিয়ার যে ধরনের মানে ভূমিকা আছে, আবার ইসরায়েলের সাথেও কিন্তু রাশিয়ার আবার এক ধরনের কানেক্টিভিটি আছে। এরকম ভাবে ইতিমধ্যেই কিন্তু ইসরায়েলের সাথে মানে আরবী অঞ্চলের বিভিন্ন রাষ্ট্র কিন্তু এক ধরনের সখ্যতা গড়ে তুলেছে। সো এই যে এখন ইরানকে একঘরে করে ফেলা হয়েছে আলটিমেটলি, এখন এখান থেকে হয়তো বা ক্যালকুলেশন চলছে যে কি হলে কি হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে সামরিক, আর্থিক এবং সব দিক দিয়ে এত বেশি শক্তিশালী যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ট্যাকেল করার মতো একটা সম্মিলিত শক্তি বা জোট তৈরি না হওয়া পর্যন্ত এককভাবে বা দুটো বা তিনটা কান্ট্রি এটা পারবে না। এই ক্ষেত্রে আপনি যে কথাটা বলি যে রাশিয়া হয়তো এখানে একটা গেম খেলতে পারে, কারণ রাশিয়া হয়তো চিন্তা করতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে তার যে লক্ষ্য পুরো ইউক্রেনটা দখল করে নেওয়া, সেটা হয়তো তার দখল করাটা সম্ভব হবে। এরকম ভাবে চায়না হয়তো চিন্তা করতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে জড়িয়ে যায়, ইউক্রেনে যদি রাশিয়া বেশি জড়িয়ে যায়, তাহলে সে এই ফাঁকে তার শক্তিটাকে সুসংহত করে। অর্থাৎ প্রত্যেকেই তো একটা আপনি চীন বলেন, রাশিয়া বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, তারা কিন্তু এক ধরনের হেজিমনি কম্পিটিশন আছে। সেই হেজিমনি কম্পিটিশনের মধ্য দিয়েই কিন্তু এই অবস্থাটা তৈরি হয়েছে, যে ডাইরেক্ট ইনভলভমেন্ট এখন তাদের দেখা যাচ্ছে। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।